সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি থেকে রেডিওলজি অ্যান্ড ইমেজিং এর ক্লাসে অংশগ্রহণের জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিপূর্বে দুটি ক্লাসে অংশগ্রহণ করেছি। সেখানে আমাদের মূলত তৃতীয় বর্ষে দুটি সাবজেক্ট নিয়ে আমরা কথা বলেছি। এ পর্যায়ে আমরা আরও দুটি সাবজেক্ট নিয়ে কথা বলবো, যে সাবজেক্টগুলো মূলত দ্বিতীয় বর্ষের জন্য। আশা করি বাংলাদেশের যেখানেই থাকো না কেন, রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি বিভাগের ছাত্রছাত্রীদের জন্য এই ক্লাসগুলো খুবই সুফল বয়ে আনবে এবং সবাই ক্লাসগুলো ফলো করলে আমি আশাবাদী যে পরবর্তীতে সবাই উপকৃত হবে। এ পর্যায়ে আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো রেডিওলজিক্যাল ফিজিক্স অ্যান্ড ইকুইপমেন্টস। আজকে আমরা এই সাবজেক্টেরই লেসন 1 দ্য ফিজিক্যাল কনসেপ্টস অফ ম্যাটার এই বিষয়ে কথা বলবো। তার আগে আমি মোহাম্মদ মুফাজ্জল হোসেন আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। রেডিওলজি অ্যান্ড ইমেজিং এই বিভাগটিতে মূলত ফিজিক্স সাবজেক্টটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে তোমরা অত্যাধুনিক মেশিন, অনেক আধুনিক মেশিন ব্যবহার করবে। সেই মেশিনগুলো ব্যবহার করতে গেলে মূলত ফিজিক্স খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সে কারণেই রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ডিপ্লোমা পর্যায়ে, গ্র্যাজুয়েশন পর্যায়ে, পোস্ট গ্র্যাজুয়েশন পর্যায়ে যেখানেই অধ্যয়ন করো না কেন, ফিজিক্স তোমাদেরকে অবশ্যই ভালোভাবে অধ্যয়ন করতে হবে, ভালোভাবে পড়তে হবে এবং ভালোভাবে বুঝতে হবে। তাই মূলত আমরা ফিজিক্স কেন পড়বো, আমাদের অবজেক্টিভ কী, আমাদের কি প্রয়োজনে আসবে, কি কাজে আসবে। এ পর্যায়ে আমরা প্রথম যে লেসনটি পড়বো সেই লেসন মূলত আমরা এটাই পড়বো যে আসলে এই লেসনটা হলো মূলত বেসিক ফিজিক্স। যে এই লেসনটি তোমরা ইতিপূর্বে ক্লাস 8, 9, 10 ইন্টার যেখানে পড়ছো সব জায়গায় পড়ছো। সো সেই লেসনটি আমরা পুনরায় আবার আলোচনা করব এবং পুনরায় আমরা রিভিউ করব, প্লাস কিছু কিছু বিষয় আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করব। আমরা এই লেসনটি পড়লে কি করতে পারবো? ডিসক্রাইব দ্য ম্যাটার অ্যান্ড ইটস প্রপার্টিস। পদার্থ কী এবং পদার্থের কী কী গুণাবলী, কী কী বৈশিষ্ট্য, আমরা এই বিষয়টা, এই সাবজেক্ট, এই বিষয়ে এই লেসনটা পড়ার পর আমরা এই বিষয়গুলো সম্পর্কে সম্যক জ্ঞান নিতে সমর্থ হব। ক্লাসিফাই ডিফারেন্ট টাইপস অফ ম্যাটার। ম্যাটারকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারবো, বিভিন্ন পর্যায়ে বিন্যাস করতে পারবো। ডিফাইন অ্যাটমিক নাম্বার। প্রতিটা ম্যাটারের বস্তু কণার যে অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার আছে সেগুলো সম্পর্কে আমরা সম্যক জ্ঞান লাভ করতে পারবো। আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশন বিটুইন ম্যাটার অ্যান্ড এনার্জি। এই পৃথিবীতে যত বস্তু আছে এবং যত বস্তুর ভর আছে, ঠিক আমাদের সেই ভর অনুযায়ী কিন্তু শক্তি আছে। সুতরাং এই পৃথিবীর ভর যতটুকু, ঠিক শক্তি ততটুকু। তো এই বিষয়ে আমরা পরবর্তীতে ধীরে ধীরে আলোচনা করব। ইনুমেরেট দ্য অ্যাটমিক স্ট্রাকচার অফ ম্যাটার। প্রতিটা বস্তু কণার স্ট্রাকচার আছে, নির্দিষ্ট স্ট্রাকচার আছে। আর স্ট্রাকচার আছে বলেই আমরা প্রতিটা বস্তু কণাকে একটি থেকে অপরটি থেকে সম্পূর্ণ আলাদা করে দেখতে পারি। এবং এই যে এই পৃথিবীতে বৈচিত্র্যময় পদার্থ, আমাদের চারপাশে অসংখ্য পদার্থ রয়েছে, এই পদার্থ কিন্তু কোনোটিই একরকম না। একটি পদার্থ অপর পদার্থ থেকে সম্পূর্ণ ভিন্ন এবং বৈচিত্র্যপূর্ণ। এই বৈচিত্র্য কেন হলো? বৈচিত্র্য হলো আসে এই জন্যই যে এই প্রতিটি পদার্থের অ্যাটমিক স্ট্রাকচার একটি অপরটি থেকে ভিন্ন। আর ভিন্নতার কারণেই আমাদের এই পৃথিবীতে এত পদার্থের মহাসমাবেশ। এক্সপ্লেইন ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ অফ ম্যাটার। প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি কি পদার্থ পরিবর্তন হচ্ছে। আমরা বিভিন্ন পরীক্ষাগারে বিভিন্ন পদার্থের, 2 বা ততোধিক পদার্থের সংমিশ্রণ আমরা নতুন নতুন পদার্থ তৈরি করতেছি, নতুন নতুন কম্পাউন্ড তৈরি করতেছি। কেন? কারণ পদার্থ প্রতিনিয়ত পরিবর্তনশীল এবং ভিন্ন ভিন্ন পদার্থের সমন্বয়ে নতুন নতুন পদার্থের সৃষ্টি হচ্ছে। কীভাবে হচ্ছে আমরা সেগুলো পরবর্তীতে স্টেপ বাই স্টেপ ডিসকাস করব। নাও হোয়াট ইজ ম্যাটার? আমরা সবাই জানি বস্তু, পদার্থ। পদার্থ কি? আসলে পদার্থ কি? পদার্থ আমরা ইতিপূর্বে আমরা গালাগালি করে অনেকেরই বলি অপদার্থ। আসলে কি এই পৃথিবীতে অপদার্থ কিছু আছে? আসলে কিছুই অপদার্থ নাই। এভরিথিং ইজ ম্যাটার, নাথিং ইজ নন ম্যাটার। সো হোয়াট ইজ ম্যাটার? ম্যাটার ইজ এনিথিং হুইচ লিভিং, হুইচ হ্যাভিং মাচ, ভর আছে, ওজন আছে, কোনো একটা জায়গায় রাখলে একটা নির্দিষ্ট জায়গা দখল করে থাকে এবং বল প্রয়োগে প্রতিহত করে, বল প্রয়োগটাকে প্রতিহত করে, বাধাগ্রস্ত করে। সুতরাং এই গুণাবলী যাদের আছে তারাই ম্যাটার। সুতরাং এই পৃথিবীতে ম্যাটার ছাড়া অন্য কোনো কিছু অস্তিত্ব নাই। আমরা এই দেখতে পাচ্ছি বিভিন্ন রকম, আমরা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। একটা আপেল, দিস ইজ ম্যাটার, বিকজ একটা আপেল এক জায়গায় রাখলে সে একটা নির্দিষ্ট জায়গা দখল করে, তার ওজন আছে, তার ভর আছে, ভিতরে অনেকগুলা বস্তু আছে, যে বস্তুগুলো আমরা খেয়ে একটা তৃপ্তি পাই। সুতরাং তার ভিতরে ভর আছে, বস্তুকণা আছে। আর কি আছে? একটা আপেল যদি আমি একজনকে ছুঁড়ে মারি তাহলে সে ব্যথা পাবে। কেন ব্যথা পাবে? কারণ
তাই সে বল প্রয়োগ করতে পারে এবং বল প্রতিহত করতে পারে বিদায়ী প্রয়োগ করতে পারে, এবং প্রয়োগ করতে পারে বিদায়ী আপেলটা ছুঁড়ে নিক্ষেপ করা হলে কেউ আঘাতপ্রাপ্ত হবে অথবা ব্যথাপ্রাপ্ত হবে। নাম্বার 2, লিকুইড, তরল সেটা কি পদার্থ না? সেটাও পদার্থ, কারণ আমরা যেখানে গ্লাসে রাখি, গ্লাসের একটা জায়গা দখল করে, তার ঘনত্ব আছে, এবং আমরা যদি ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়া কাউকে যদি গায়ে এই তরল পদার্থটা ছুঁড়ে দেই, তাহলে যেখানে পড়বে সেখানে বিন্দুমাত্র হলেও সে আঘাতপ্রাপ্ত হবে, তার মানে তার বল প্রয়োগে বাধাগ্রস্ত করতে পারে। অ্যান্ড গ্যাসিয়াস, বাতাস, বায়বীয় পদার্থ আমরা দেখি না, কিন্তু সেটারও এই সকল গুণাবলী, ভর আছে, আয়তন আছে, ওজন আছে, এবং বল প্রয়োগে বাধাগ্রস্ত করতে পারে। আমরা বুঝবো কিভাবে? আমরা যখন দৌড় দেই একটি নির্দিষ্ট দিকে, অপর দিক থেকে বাতাস আসে, বাতাস কিন্তু আমাদের গতিবেগকে প্রতিহত করে, তার মানে কি বাতাসও আমাদেরকে বল প্রয়োগে বাধা সৃষ্টি করতে পারে, সুতরাং বাতাসও এক ধরনের পদার্থ। স্টেট অফ ম্যাটার, অবস্থান, তার মানে পদার্থ 3 অবস্থায় থাকতে পারে। আমরা ইতিপূর্বেই বলেছি যে পদার্থ সলিড অবস্থায় থাকতে পারে, লিকুইড অবস্থায় থাকতে পারে, এবং গ্যাসিয়াস অবস্থায় থাকতে পারে। যেই পদার্থই থাকুক না কেন, পদার্থের নির্দিষ্ট অনুপাত আছে, আয়তন আছে, ভর আছে, এবং বল প্রয়োগে বাধাগ্রস্ত করতে পারে। আর এই যে সলিড, লিকুইড এবং গ্যাসিয়াস, এই 3 পদার্থের পার্থক্য কি? পার্থক্য হলো এক জায়গায়, সেটা হলো অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার। যেই পদার্থের ঘনত্ব যত বেশি, সেই পদার্থ তত বেশি অ্যাটম, তত বেশি মলিকুল, আর যে পদার্থ তত হালকা, সেই পদার্থ তত কম মলিকুল, কত কম অ্যাটম। আর এই মলিকুল এবং অ্যাটমের যত কমে যাবে, হ্রাস পাবে পরিমাণ, ততই পদার্থ হালকা হয়ে যাবে। সীসা বেশি ভারী, তার কারণ সীসার মধ্যে বস্তু কণার পরিমাণ বেশি, অ্যাটমের পরিমাণ বেশি, সে কারণে সীসা ভারী। আবার অক্সিজেনের কথা বলি হালকা, কেন হালকা? তার কারণ সীসার তুলনায় বা পানির তুলনায় অক্সিজেনের মধ্যে অ্যাটমের পরিমাণ কম, সে কারণেই অক্সিজেন হালকা। টাইপস অফ ম্যাটার, আমরা এই পৃথিবীতে বিভিন্ন রকম পদার্থ পাই। কিছু আছে মৌলিক পদার্থ, যেগুলো আমরা বলা হয় এলিমেন্টস, এবং কিছু আছে কম্পাউন্ড, যেগুলো হলো যৌগিক পদার্থ। এই পর্যন্ত এই পৃথিবীতে আমরা 118টি মৌলিক পদার্থের সন্ধান বিজ্ঞানীরা পেয়েছেন। তার মধ্যে 98টি একেবারেই ন্যাচারাল, যেগুলো অতি প্রাকৃতিক, প্রকৃতি থেকে আর আহরণ করা হয়। আর কিছু আছে প্রয়োজনে আমরা আমাদের বিভিন্ন ল্যাবরেটরিতে, গবেষণাগারে 20টি মৌলিক পদার্থ তৈরি করা হয়। যৌগিক পদার্থের সন্ধান প্রকৃতিতে আসলে ওইভাবে ন্যাচারালি নাই, বাট এই মৌলিক পদার্থের বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্নভাবে এই যৌগিক পদার্থগুলো প্রতিনিয়ত আমরা তৈরি করতেছি বা প্রকৃতি থেকে তৈরি হচ্ছে। আসলে প্রকৃতি থেকে সরাসরি কোনো যৌগিক পদার্থ নাই, যৌগিক পদার্থ আমাদের প্রয়োজনেই আমরা পৃথিবীতে তৈরি করতেছি। এখন এই মৌলিক পদার্থগুলো কি কি? আমরা প্রতিনিয়ত যেমন সোডিয়াম, পটাশিয়াম, সিলভার, আর্সেনিক, ক্লোরিন, ব্রোমিন, অসংখ্য পদার্থ আছে যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, এবং সেগুলোর মাধ্যমে আবার আমরা বিভিন্ন পদার্থ তৈরিও করি। যেমন সোডিয়াম এবং ক্লোরিন মিলে আমরা তৈরি করতেছি সোডিয়াম ক্লোরাইড, যেটা আমরা খাদ্য লবণ হিসেবে ব্যবহার করি। আমরা যে পানি খাচ্ছি সেটিও কিন্তু যৌগিক পদার্থ, এবং সেটা কি অক্সিজেন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত একটা কম্পাউন্ড। সুতরাং আমরা দেখতেছি এই পৃথিবীতে যা কিছুই আছে আমাদের চারপাশে সবগুলোই কোনো না কোনোভাবে পদার্থ, এবং কোনো না কোনোভাবেই কোনো একটা স্টেটের বা অবস্থার পদার্থ। নেক্সট টাইপস অফ কম্পাউন্ড, আমরা দেখি যৌগিক পদার্থগুলো আবার ভিন্ন ভিন্ন, কিছুটা একটা থেকে আরেকটার ভিন্ন কিছু রূপ আছে। যেমন মিক্সার বলতে আমরা কি বুঝি এবং সলিউশন বলতে কি বুঝি? দুইটাই যৌগিক পদার্থ, কিন্তু মিক্সার এবং যৌগিক সলিউশনের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে। মিক্সার কি? মিক্সার থেকে আমরা ফিজিক্যাল পদ্ধতিতে এমন একটা মিক্সার সলিউশন বা কম্পাউন্ড, যেটা থেকে কি আমরা যে উপাদানগুলো আমরা ফিজিক্যাল পদ্ধতিতে মিশ্রিতও করতে পারি, আবার ফিজিক্যাল পদ্ধতিতে আলাদাও করতে পারি পরস্পর থেকে। কিন্তু সলিউশনের ব্যাপারে সেটা না। সলিউশনটা তৈরি করতে হলে আমরা হয়তো মিশ্রণ ঘটিয়ে তৈরি করতে পারি, কিন্তু যখন আলাদা করতে যাব তখন কিন্তু আবার কেমিক্যাল বা অন্য কোনো তাপ, বিভিন্ন প্রভাবক সাহায্যে আমরা সেগুলোর থেকে আলাদা, যেমন লবণ, জল বা গ্লুকোজ আমরা একত্রিত করতে পারি, একটু মিশিয়ে নাড়া দিলেই ওর স্যালাইন হয়ে যাবে। কিন্তু সেগুলোকে যদি আমরা আলাদা করতে পারি তখন তাপ প্রয়োগ করতে হবে। তাপ প্রয়োগ করতে পানিটা অপসারণ করে দেন আমরা কেমিক্যাল পদ্ধতিতে সল্ট এবং গ্লুকোজটাকে আলাদা করতে পারি। আমরা প্রথমেই কিছু কথা বলে ফেলেছি যে পদার্থ তার বৈশিষ্ট্য কী।
দুই রকম বৈশিষ্ট্য হতে পারে। এক নম্বর হতে পারে ফিজিক্যাল প্রপার্টিস, একটা হতে পারে কেমিক্যাল প্রপার্টিস। ফিজিক্যাল প্রপার্টিস আমরা ইতিপূর্বেই বলেছি কিছু কিছু, যেমন ডেনসিটি ঘনত্ব থাকবে, কালার থাকবে, শেপ থাকবে, ভলিউম থাকবে, ইনার্শিয়া থাকবে। ইনার্শিয়া মানে হলো জড়তা, প্রতিটা পদার্থেই জড়তা থাকবে। আমরা যেখানে আছি, যেই পদার্থ যেই বস্তুকণা যেখানে আছি আমরা সেখানেই থাকতে চাই। বাহির হইতে কোনো বল প্রয়োগ আমাদের উপর না করলে আমাদের অবস্থার কোনো পরিবর্তন আমরা করতে চাই না, এটা হলো জড়তা। প্রিভেন্ট অ্যাগেইনস্ট ফোর্স, প্রত্যেকটা বস্তুই তার নিজের সেই জড়তাকে ধরে রাখার জন্য বাহির থেকে যে বল প্রয়োগ করা হয় সেই বলকে সে প্রতিহত করে সকল বস্তুই তার অবস্থানটা অপরিবর্তিত রাখতে চায়, যদি না প্রতিকূল কোনো পরিবেশের সৃষ্টি হয়। তো সুতরাং এগুলো হলো ফিজিক্যাল প্রপার্টিস। কেমিক্যাল প্রপার্টিস হলো দুই বা ততোধিক এলিমেন্ট একত্রিত হয়ে তারা নতুন নতুন পদার্থ তৈরি করে এবং বাহিরের প্রতিকূল পরিবেশ আমাদের শরীর বিভিন্নভাবে তারা প্রভাব বিস্তার করে, যেমন ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি। যেমন তেঁতুলের একটা বৈশিষ্ট্য, আমরা যখন তেঁতুল দেখি আমাদের মুখে লালা আসে। কেন আসে? কারণ আমাদের শরীরের উপর তেঁতুলের একটা প্রভাব আছে। আবার যদি আমরা চিনি মুখে দেই আমাদের মুখে স্বাদ লাগে। তার মানে কি? তার মানে প্রত্যেকটা কেমিক্যাল পদার্থেরই কেমিক্যাল কিছু গুণাবলী আছে, রাসায়নিক কিছু গুণাবলী আছে, যেগুলা সরাসরি ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক আমাদের শরীরে প্রভাব। এই যে আমাদের শরীর অসংখ্য কেমিক্যাল দিয়ে গঠিত। আমাদের শরীরের মূল উপাদান হাইড্রোকার্বন হলেও আমাদের শরীরে এই পৃথিবীতে যা কিছু আছে, যা এলিমেন্টস আছে, তার ম্যাক্সিমাম এলিমেন্টসে আমাদের শরীরে আছে। এবং আমাদের শরীরে সেই এলিমেন্টসগুলোই প্রতিনিয়ত অ্যাক্টিভিটি করে বিদায় আমরা বেঁচে আছি। যতদিন অ্যাক্টিভিটি থাকবে, এই কেমিক্যালগুলোর রিয়াকশান থাকবে, ততদিন আমরা বেঁচে থাকবো, ততদিন আমি কথা বলতে পারবো, ততদিন আমার শ্বাসকার্য চলবে, ততদিন আমার ব্লাড ফ্লো করবে। আর যখন এই অ্যাক্টিভিটিসগুলো বন্ধ হয়ে যাবে, কেমিক্যাল রিয়াকশানগুলো বন্ধ হয়ে যাবে, সেদিন কিন্তু আমরা আর কেউই এই পৃথিবীতে থাকবো না। তো সুতরাং এই কেমিক্যাল প্রপার্টি প্রতিনিয়ত উদাহরণ, বেস্ট এক্সাম্পল হলাম আমরা নিজেরা। একজন মানুষ, তার শরীরের যেই কেমিক্যাল আছে, এবং এই কেমিক্যালগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্যই, কেমিক্যাল রিয়াকশানগুলো প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা করার জন্যই মূলত আমাদের এই ডায়াগনস্টিক ব্যবস্থা। প্যাথোলজি বলি, রেডিওলজি বলি, ইমিউনোলজি বলি, আমরা যাই বলি না কেন, শুধু আমরা দেখি কি মূলত আসলে আমাদের শরীরের এই কেমিক্যাল অ্যানালাইসিস, কেমিক্যাল রিয়াকশান, কেমিক্যাল অ্যাক্টিভিটিস। এনার্জি। নাও উইল ডিসকাস দ্য ইস্যু অফ এনার্জি। আমি প্রথমেই শুরু করেছিলাম যে এই পৃথিবীর যা ভর আছে ঠিক সমপরিমাণ এনার্জি আছে। এই কথাটা কি আমার না, এই কথাটা বিজ্ঞানী আইনস্টাইনের। আইনস্টাইন কি বলছেন? এই পৃথিবীর যা ভর ঠিক তার সমপরিমাণ শক্তি, অর্থাৎ পৃথিবীতে যা বস্তুকণা আছে তার যা ওজন হবে, ভর হবে, ঠিক সমপরিমাণ শক্তি আছে। তাহলে কি সেই ভর শক্তি আমরা প্রতিনিয়ত পাই না? কেন পাই না আমরা এটা পরবর্তীতে আলোচনা করব। তার আগে আমরা এই পৃথিবীতে আমরা যে এনার্জিগুলো প্রতিনিয়ত ব্যবহার করি সেই এনার্জিগুলোর সাথে আমরা একটু পরিচিত হব। প্রথমত এনার্জি কি, শক্তি কি? এনার্জি ইজ দ্য ক্যাপাসিটি অফ ফিজিক্যাল সিস্টেম টু পারফর্ম ওয়ার্ক। আমরা বাংলা যেটা বলি, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। আমি যদি কাজ করতে পারি আমার এনার্জি আছে, আমি যদি কাজ না করতে পারি আমার এনার্জি নেই। দ্যাট মিন্স কাজ করার যে সামর্থ্য, আমি প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায়, প্রতিদিন, প্রতি মাসে কী পরিমাণ কাজ করতে পারি সেটাই হলো এনার্জি। এখন যে বেশি করতে পারে তার এনার্জি বেশি, যে কম করতে পারে তার এনার্জি কম। সো এই যে কাজ করি, শুধু কি আমরাই করি? আমার মেশিন করে, আমার কম্পিউটার করে, আমার বাল্ব করে, বৈদ্যুতিক বাল্বটা কাজ করতেছে। সুতরাং কাজ আমরা প্রতিনিয়ত কাজ হচ্ছে। এই কারণে এই এনার্জিও কিন্তু শুধু আমার যেই শরীরের যে শক্তি, দৈহিক শক্তি, সেটাই শুধু না, প্রতিনিয়ত আমাদের চারপাশে প্রচুর এনার্জির সাথে আমরা পরিচিত। প্রথমত লাইট এনার্জি, শক্তি। এই পৃথিবীর একক বৃহত্তম শক্তির উৎস হলো আলো। সে আলো কোথা থেকে আসে? সে আলোর উৎস হলো সূর্য, সান। অর্থাৎ এই পৃথিবীতে যত এনার্জি ব্যবহার করা হয় তার সিংহভাগ এনার্জি আসে হলো সূর্য থেকে, সূর্যের আলো, সোলার এনার্জি। হিট এনার্জি, তাপ শক্তি। আমরা বিভিন্নভাবে তাপ শক্তিকে ব্যবহার করি এবং তাপ উৎপন্ন হয়, এবং তাপের উৎপন্ন হওয়ার ফলে তাপের প্রভাবও আছে। এবং আমরা যে চলি, আমাদের শরীরে যেটা, সেটা আমাদের শরীরে বিভিন্ন সময়ে
তাপ উৎপন্ন হচ্ছে এবং একটা সার্টেন লেভেল টেম্পারেচার না থাকলে আমরা সেটাকে লো টেম্পারেচার বলি, আবার যদি একটা সার্টেন লেভেল থেকে বেশি হয়ে যায় সেটাকে আমরা ফিভার বলি। সেই ফিভার কেন হয় সেটা আমরা পরে অন্য কোনো সময় অন্য কোনো ক্লাসে আলোচনা করব। সাউন্ড এনার্জি, শব্দ একটা শক্তি। হ্যাঁ, শব্দ দিয়ে আমরা মেডিকেল সায়েন্সে আল্ট্রাসাউন্ড আছে, শব্দ দিয়ে আমরা শব্দ হার্টের শব্দ শুনে আমরা বলতে পারি হৃৎপিণ্ড সচল আছে কিনা, ফুসফুসের শব্দ শুনে আমরা বুঝতে পারি ফুসফুসের ভিতরে কোনো রকম পানি জমছে কিনা কিংবা কোনো রকম ইনফেকশন হয়েছে কিনা। এইভাবে শব্দ মেডিকেল সায়েন্সের ব্যাপক ভিত্তিক ব্যবহার আছে। সুতরাং আমরা পরবর্তীতে এগুলো আলোচনা। কেমিক্যাল এনার্জি, কেমিক্যালেরও একটা শক্তি আছে। বিস্ফোরক, হ্যাঁ, বিস্ফোরক হিসেবে কেমিক্যাল ব্যবহার করা হয়, ডিনামাইট হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, এবং অনেক বড় বড় কাজে এই কেমিক্যাল ব্যবহার করা হয়, যেটা দিয়ে সমুদ্রের গভীরতা নির্ণয়, পাহাড় ধ্বংস করার কাজে, বিল্ডিং ধ্বংস করার কাজে। এখন তো 100 তলা বিল্ডিংও কেমিক্যাল, একটা 1 কেজি ওজনের একটা কেমিক্যাল দিয়ে, একটা বোম দিয়ে মিনিটের মধ্যে শেষ করে দেওয়া যাবে। সুতরাং ব্যাপক ভিত্তিক এনার্জি হলো কেমিক্যাল এনার্জি। ইলেকট্রিক্যাল এনার্জি, যেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, ইলেকট্রিক্যাল পাওয়ার। হ্যাঁ, এটা তো ব্যাপক। এখন ইলেকট্রিক্যাল এনার্জি ছাড়া পৃথিবীটা পুরোটাই অচল। প্রতিনিয়ত আমরা ইলেকট্রিক্যাল ব্যবহার করি, সেটা আমরা মেশিনারি হোক, সেটা আমরা মেডিকেল সায়েন্সে হোক, সার্জিক্যালে হোক, লিফটে হোক কিংবা জেনারেটর হোক, প্রতিনিয়ত আমরা ব্যবহার করি। থার্মাল এনার্জি, যেটা তাপ বলি আমরা, তাপ শক্তি, তাপ বিদ্যুৎ কেন্দ্র, তাপ অনেক কিছু আছে, জেনারেটর আছে তাপের, ইঞ্জিন আছে তাপের, রেলগাড়ি চলতেছে এখন, তাকে বিমান চলতেছে এখন তাপে। ম্যাগনেটিক এনার্জি, এটাও এখন আধুনিক বিশ্বে খুবই পরিচিত, বিশেষ করে রেডিওলজি এবং ইমেজিংয়ে এমআরআই মেশিন এখন সবচেয়ে বড় বিষয়, যেটা ম্যাগনেটিক এনার্জি দ্বারা পরিচালিত হচ্ছে। ম্যাগনেটিক এনার্জিটাকেই আমরা ইলেকট্রিক এনার্জি দেন ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে ইমেজিংয়ের কাজে ব্যবহার করা হচ্ছে। ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, যেটা আমরা রেডিওলজি আর ইমেজিংয়ের মূল শক্তি, সেটা হলো এক্সরে বা রেডিয়েশনটাই হলো মূলত ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। ইন ফিউচারে আমরা এগুলা নিয়ে আস্তে আস্তে ডিটেলস আমরা আলাপ করার সুযোগ পাবো। ইতিপূর্বে আমি যে কথাটি বলেছিলাম সেটা হলো রিলেশন বিটুইন ম্যাটার অ্যান্ড এনার্জি। আমি যে কথাটি বলেছিলাম যে আইনস্টাইন, অ্যাকর্ডিং টু আইনস্টাইন থিওরি, আইনস্টাইন বলছেন কি, E=mc², অর্থাৎ মহাবিশ্বে মোট ভর ও শক্তির পরিমাণ ধ্রুব। অর্থাৎ আমি যতটুকু এনার্জি আছে আমার, যতটুকু এনার্জি আমি পাই, সেটা হলো ভর এবং শক্তি। ভর এবং শক্তি, এই ভর হলো m এবং c হলো কনস্ট্যান্ট, তার একটা নির্দিষ্ট মান আছে। অর্থাৎ এই পৃথিবীর যা শক্তি আছে এবং যা ভর আছে উভয়টাই পরস্পর সমানুপাতিক এবং এটা ধ্রুব। এবং যদি এর কোনো রকম, এই ইকুয়েশনের কোনো রকম হেরফের হয়ে যায়, তাহলেই একদিন এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। তার কারণ আমরা জানি এই পৃথিবীটা একটা শূন্যে ভাসতেছে, শূন্যের উপর নিজস্ব অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে। কেন ঘুরতেছে? কারণ তা একটা চুম্বকীয় শক্তি কাজ করতেছে। কার সাথে? নির্দিষ্ট অক্ষরেখার সাথে। এই যে তার পৃথিবীর ভর এবং যে আকর্ষণ বল অক্ষরেখার সাথে, সেটা সমানুপাতিক। এবং এই সমানুপাতিকটা কেন সমানুপাতিক হলো, এই পৃথিবীর থেকে যেই শক্তি বের হয়ে যাচ্ছে, সেই শক্তিটা এই ভরটাকে অক্ষরেখার সাথে আকর্ষণ বলের মান সমান বিদায় এটাকে ধরে রাখতে পারতেছে। যদি এর বিন্দুমাত্র এদিক সেদিক হয়, বিন্দুমাত্র হ্রাস বৃদ্ধি ঘটে, তাহলে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। সুতরাং যতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস না হবে, ততদিন পর্যন্ত বুঝতে হবে এই পৃথিবীতে ভর এবং শক্তির পরিমাণ ধ্রুবই বিদ্যমান। Now we will come to discuss about subdivision of matter. এই যে এতক্ষণ আমরা বললাম শক্তি শক্তি শক্তি, শক্তি কোত্থেকে আসতেছে? একটা পদার্থ 1 কেজি মাটি কিংবা 1 কেজি ইট কিংবা একটা পাথর কিংবা এত বড় পাহাড়ের মতো একটা বড় স্তূপ, এখান থেকে কি আমি শক্তি পাচ্ছি? সরাসরি কি আমাকে শক্তি দিচ্ছে? না, দিচ্ছে না। তাহলে শক্তির উৎস কি? ম্যাটার। বাট কোন ধরনের ম্যাটার? 1 কেজি মাটি, একটা ইট কিংবা একটা পাথর, এটা বড় জোর আমি ছুঁয়ে দিলে, একজনকে ছুঁয়ে দিলে সে ব্যথা পাবে। বাট এর থেকে আসলে এই অনুযায়ী, তার ভর অনুযায়ী যে শক্তি পাওয়ার কথা, সেই শক্তি যদি আমি পাই, তাহলে ওই একটা এলাকাকে আমি ধ্বংস করে দিতে পারি। কিন্তু সেটা আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? আসলে বিষয়টা হলো যে এই পদার্থ থেকে আমি আপাতদৃষ্টিতে যেই শক্তি পাই না কেন, তার থেকে অনেক গুণ বেশি শক্তি ওই পাথরটার কিংবা ওই কঙ্করটার কিংবা ওই 1 কেজি মাটির ওজনের থেকে অনেক বেশি। যদি আমি সেটাকে প্রক্রিয়াগতভাবে অ্যাটম পর্যন্ত গিয়ে সেখান থেকে আমি শক্তি বের করে আনতে পারি, তবেই আমি সেই শক্তি পাবো। আমি পদার্থ থেকে কোনোভাবেই শক্তি বের করে আনতে পারবো না। সে কারণেই বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে, ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ অ্যারিস্টটল কিন্তু একজন দার্শনিক ছিলেন, কিন্তু তিনিও কিন্তু এই পদার্থের গঠন, প্রকৃতি, উৎস নিয়ে ভেবেছেন।
এবং এই ভাবতে ভাবতে ভাবার ধারাবাহিকতায় এসে পরবর্তীতে বিজ্ঞানী থমসন, বিজ্ঞানী ডাল্টন, বিজ্ঞানী রাদারফোর্ড এরা পদার্থের ব্যাপক ভিত্তিক বিশ্লেষণ করেছেন। এবং সর্বশেষ যেটা আধুনিক মডার্ন থিওরি অফ স্ট্রাকচার অফ ম্যাটার সেটা দিয়েছেন বিজ্ঞানী নিলস বোর 1913 সালে। আমরা সেদিকে আসব। তার আগে আমরা বলবো মলিকুল কি। মলিকুল হলো পদার্থের ক্ষুদ্রতম কণা। পদার্থের ক্ষুদ্রতম কণা যেটাকে কি করা যায় না, খালি চোখে দেখা যায় না। কিন্তু খালি চোখে দেখা না গেলেও ওই অণুর মধ্যে, ওই মলিকুলের মধ্যে একটা পদার্থের সমস্ত গুণাবলী বিদ্যমান থাকে এবং এটার স্বাদ আছে। আমরা যদি এক অণু, ক্ষুদ্র অণু আমরা জিভে দেই একটা চিনির, আমি কিন্তু বুঝতে পারবো যে এটা চিনি। বা আমি যদি লবণ দেই তাহলে বুঝতে পারবো এটা লবণ। তার মানে মলিকুল হলো পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই পদার্থের সমস্ত গুণাবলী বিদ্যমান থাকে। কিন্তু অণু কখনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না বলেই আমরা অণুর থেকে কখনো শক্তি আহরণ করতে পারি না। তাহলে তিনটা বিষয়। মলিকুল ক্যান স্টে ইন ইন্ডিপেন্ডেন্স। মলিকুল স্বাধীনভাবে বিদ্যমান থাকে। স্বাধীন কেন বলছি আমরা? এই কারণে যে স্বাধীনভাবে বিদ্যমান থাকলেও তার মধ্যে ওই পদার্থের অস্তিত্ব বিদ্যমান থাকে। তারপরে কি, হোয়েন ব্রোকেন অ্যাটম ইজ ফাউন্ড। আমরা যখন অণুকে ভাঙবো তখন আমরা এটা থেকে পরমাণু পাবো। ক্যান নট টেক পার্ট কেমিক্যাল রিয়াকশান। অণু কখনোই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। এটা হলো একটা অণুর বৈশিষ্ট্য। তারপরে আসবো আমরা অণুকে ভাঙলে কি পাই আমরা এখানে বলেছি হোয়েন ব্রোকেন অ্যাটম ইজ ফাউন্ড। আমরা অ্যাটম পাবো। অণুকে ভাঙলে আমরা অ্যাটম পাবো। তাহলে অ্যাটমটা কি? অ্যাটম হলো স্মলেস্ট পার্টিকেল অফ এলিমেন্ট। এটা কিন্তু আমরা কি বলেছি এখানে বলেছি আমরা স্মলেস্ট সাবডিভিশন অফ ম্যাটার, বস্তু, পদার্থ। আর পদার্থ কয় রকম হতে পারে? আমরা আগেই বলেছি সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাসিয়াস হতে পারে। তার মানে কি, অণু এই যে ম্যাটার, এই ম্যাটার কার হতে পারে? সলিডের হতে পারে, লিকুইডের হতে পারে এবং গ্যাসিয়াসের হতে পারে। কিন্তু এখানে এসে আমরা বলছি কি এলিমেন্ট, এখানে নট ম্যাটার বাট এলিমেন্ট। তাহলে পরমাণু হলো এলিমেন্টের ক্ষুদ্রতম কণা। তার মানে কি, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। কি করতে পারে? অ্যাটম ক্যানট স্টে ইন ইন্ডিপেন্ডেন্স। অ্যাটম যখনই আমরা একটা পদার্থ কণাকে, এলিমেন্টকে ভেঙে ফেলবো এবং অ্যাটম তৈরি করব, সেই অ্যাটম কখনোই স্বাধীনভাবে থাকতে পারে না। সে কি করবে? সে অন্য পদার্থের সাথে খুঁজবে, অন্য পরমাণুকে খুঁজে নিয়ে সে ওই পরমাণুর মধ্যে আশ্রয় নেবে, ওই পরমাণুর শক্তি বৃদ্ধি করবে বা হ্রাস করবে এবং ওই পরমাণুর ধর্ম বৈশিষ্ট্যকে পরিবর্তন করবে। যেমন আমরা যদি সোডিয়াম এবং ক্লোরিন একত্র করি, সোডিয়াম ক্লোরাইড পাই। বস্তুত সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস। কিন্তু আমরা যখন সোডিয়াম এবং ক্লোরিনকে একত্র করব, তাদের যেই অস্তিত্ব, সেই অস্তিত্ব বিলুপ্তি হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়। আবার আমরা যখন সোডিয়াম ক্লোরাইডকে ভেঙে সোডিয়াম এবং ক্লোরিন আলাদা করে ফেলবো, তখন তারা আবার তাদের পূর্বের অবস্থায় ফিরে যাবে। তো সুতরাং অ্যাটম ক্যান নট স্টে ইন ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনভাবে থাকতে পারে না। যখনই সে স্বাধীন হয়ে যায় তখন সে অন্য কোনো মৌলিক পদার্থের সাথে মিশে নতুন পদার্থ তৈরি করে বা নতুনভাবে তার অস্তিত্ব প্রকাশ করে। হোয়েন ব্রোকেন অ্যাটম, ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন পাওয়া যায়। অ্যাটমকে যখন আমরা ভাঙবো তখন ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যাবে এবং ক্যান টেক পার্ট ইন কেমিক্যাল রিয়াকশান। এবং অ্যাটম কি করে? কেমিক্যাল রিয়াকশানে অংশগ্রহণ করতে পারে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যতক্ষণ না আমরা একটা পদার্থকে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ওই পদার্থ থেকে কোনোভাবেই শক্তি পাবো না। যদি আমাকে পদার্থ থেকে শক্তি পেতে হয়, তাহলে আমাকে ওই পদার্থটাকে ভাঙতে হবে, ভেঙে অ্যাটমে রূপান্তর করতে হবে, তারপরে আমাকে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করাতে হবে, দেন আমরা ওই পদার্থ থেকে শক্তি বের করে আনতে সক্ষম হব। তো সুতরাং পদার্থ আমাদেরকে শক্তি এমনি দেবে না। আমরা প্রক্রিয়াগতভাবে যদি আমরা অগ্রসর হতে পারি, তাহলে একটা পদার্থের যতটুকু ওজন আছে, ভর আছে, ঠিক সমপরিমাণ ভর শক্তি আমরা পেতে পারি। নাও আমরা বলেছিলাম যে এই যে অ্যাটমিক স্ট্রাকচার, অ্যারিস্টটল থেকে শুরু করে 1913 সাল, তার পরবর্তী সময়েও পদার্থবিজ্ঞানীরা এই অ্যাটমের যে স্ট্রাকচার, গঠন, বৈশিষ্ট্য নিয়ে অনেক থিওরি দিয়েছেন। সর্বপ্রথম থিওরি যেটা ছিল সেটা ছিল 1803 সালে।
এবং এই থিওরিটা জন ডাল্টনস থিওরি নামে পরিচিত, যেটি 1808 সালে উনি এটাকে পুনরায় ডেভেলপ করেন এবং পুনরায় এটার পরিমার্জন পরিবর্ধন করে সংশোধন করে পুনরায় এটাকে উপস্থাপন করেন। তিনি মূলত প্রথম এই পদার্থ সম্পর্কে যে ধারণা দিয়েছেন সেই ধারণার উপর ভিত্তি করেই পরবর্তীতে ধীরে ধীরে এটাকে আরও ব্যাপকভাবে উপস্থাপন করা হয়েছে। তো প্রথম তার ধারণা কী ছিল? অল এলিমেন্টস আর কনস্ট্রাক্টেড উইথ সো মেনি মাইক্রোস্কোপিক পার্টিকলস নেমস অ্যাজ অ্যাটম। সুতরাং অ্যাটমের যে ধারণা, সেই ধারণাটা আসে কোত্থেকে? জন ডাল্টনের মতবাদ থেকে। এবং তিনি বলছেন কি, যে প্রত্যেকটা পদার্থই, প্রত্যেকটা মৌলিক পদার্থই একটা ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত, যেই কণাগুলোকে বলা হবে অ্যাটম। কিন্তু সমস্যা ছিল কি, যে এই কণাগুলো কীভাবে থাকে, কীভাবে গঠন বৈশিষ্ট্য হয়, কীভাবে একটা পদার্থ থেকে আরেকটা পদার্থ আলাদা হয়, তার বৈশিষ্ট্য আলাদা হয়, স্বাদ বর্ণ গন্ধ আলাদা হয়, এগুলোর ব্যাখ্যা কিন্তু ডাল্টন দিয়ে যেতে পারেননি। না পারার কারণে পরবর্তীতে থমসন 1897 সালে এই জনসনের মতবাদ, ডাল্টনের মতবাদকেই পুনরায় আরও বিশ্লেষণ করে থমসন মতবাদ দিয়েছেন। এবং উনি বলছেন এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা যেগুলো নিয়ে একটা এলিমেন্ট গঠিত হয়, সেই ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে যদি আমরা ভাঙি তাহলে এক ধরনের চার্জ পার্টিকেল পাই। চার্জ পার্টিকেল কি? ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনকে আমরা পাই। তো এই এবং তিনি বলছেন যে এই ঋণাত্মক আধানগুলাই মূলত একটা পদার্থ থেকে আরেকটা পদার্থ ভিন্ন করে। যেই পদার্থের ইলেকট্রন যত বেশি, সেই পদার্থের শক্তি তত বেশি, সেই পদার্থের ভর তত বেশি, সেই পদার্থের ঘনত্ব তত বেশি। কিন্তু এই পৃথিবীতে আমরা এই কথাটার সত্যতা আমরা বিজ্ঞানীরা পরবর্তীতে পান নাই। কারণ বিজ্ঞানীরা দেখেছেন যে ভর বেশি হলেই যে শক্তি বেশি হবে এইরকম প্রমাণ নাই, এবং এর ব্যতিক্রম অনেক পদার্থ এই পৃথিবীতে পাওয়া যায় যেগুলোর ভর অনেক কম কিন্তু তাদের শক্তি অনেক বেশি বেরিয়ে আসে। সে কারণে দ্বিমত প্রসার কারণে পরবর্তীতে আর্নেস্ট রাদারফোর্ড 1911 সালে থমসনের মতবাদের উপর ভিত্তি করে উনি আবার নিজের মতামত প্রকাশ করেন। তিনি কি বলেন? তিনি বলেন যে সমস্ত মৌলিক পদার্থই ক্ষুদ্র 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 বস্তু কণা দিয়ে গঠিত। এই ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু কণার একটা প্রতিটারই কেন্দ্র আছে এবং কেন্দ্রের মধ্যে একটা ধনাত্মক আধান বিশিষ্ট শক্তি আছে যেটাকে বলা হয় নিউক্লিয়াস। এবং বলছেন যে এই নিউক্লিয়াসের হলো ধনাত্মক আধান সম্পূর্ণ এবং তার চারপাশে সোলারের ন্যায়, সৌরজগতের ন্যায় তার চারপাশে ইলেকট্রনগুলা পরিবেষ্টিত হচ্ছে। এবং ইলেকট্রনগুলো একটা আকর্ষণ বল দ্বারা এই যে সৌরজগতের মতো, আমরা যে প্রথমেই যে বলেছি সৌরজগতের মতো পৃথিবী যেভাবে নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে, ঠিক নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতেছে। কিন্তু এখানেও একটা সমস্যা ছিল, যে তিনি বলছেন যে আকর্ষণ বল দ্বারা, নিউক্লিয়াসের আকর্ষণ বল দ্বারা ইলেকট্রনগুলা পরিভ্রমণ করতেছে। কিন্তু উনি এটা বলতে ব্যর্থ হয়েছেন যে এই ইলেকট্রনগুলা কীভাবে চলাচল করে, এটা কি বিচ্ছিন্নভাবে চলাফেরা করে নাকি নির্দিষ্ট কোনো অরবিটে চলাচল করে, এর ব্যাখ্যা উনি দিতে পারেন নাই। তিনি আবার বলেছেন যে এগুলা নিউক্লিয়াসের আকর্ষণ বল দ্বারা ঘুরপাক খাচ্ছে। কিন্তু আমরা দেখি কি এই পৃথিবীতে, যে যদি কেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত হয় কোনো কিছু, তাহলে কেন্দ্রের আকর্ষণ বলের কারণে ওই বস্তুকণা যখন চারদিকে পরিভ্রমণ করে, তখন কেন্দ্রের আকর্ষণ বলের কারণে ইলেকট্রনগুলো ধীরে 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 কেন্দ্রমুখী হয়ে যায়। আর যদি একসময় কেন্দ্রমুখী হতে হতে কেন্দ্রের ভিতরে ইলেকট্রনগুলো প্রবেশ করে, তাহলে ইলেকট্রনের মান শূন্য হয়ে যাবে। আর যদি শূন্য হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে কোনো পদার্থেরই অস্তিত্ব থাকবে না, সকল পদার্থই চার্জিং হয়ে যাবে। এখন এদের শক্তির পরিমাণ শূন্য হয়ে যাবে। তাহলে শক্তির পরিমাণ যদি শূন্য হয়ে যায়, তাহলে আমি আপনি এই পৃথিবীর বস্তুকণা সব কিছুই জিরো হয়ে যাবে। এই মতবাদটাও পরবর্তীতে বিজ্ঞানীরা ঠিক মনে করেননি এবং সেটা নিয়ে গবেষণা করছেন। তারপরে সর্বশেষ যেটা আধুনিক মতবাদ হিসেবে পরিচিত, সেটা হলো বোরস মডেল 1913 সালে বিজ্ঞানী বোরস তিনি তার মতবাদ দেন এবং এটাকে এখন পর্যন্ত যত মতবাদ দিয়েছেন তার মধ্যে বোরের মতবাদটাকেই বলা হয় সর্বাধুনিক। এবং এই মতবাদটাকে ঘিরেই এই পৃথিবীতে এখন অ্যাটমিক পর্যায়ে যা কিছু হচ্ছে, শক্তির ব্যবহার হচ্ছে মূলত এই মতবাদ। তিনি কি বলছেন? তিনি বিস্তারিত মতবাদ দিয়েছেন। তিনি বলছেন এই যে রাদারফোর্ড যেটা দিতে পারেন নাই, সেটা হলো
এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান, সেই ইলেকট্রনগুলো বিচ্ছিন্নভাবে থাকে না। এই ইলেকট্রনগুলো থাকে নির্দিষ্ট অরবিটের উপর, নির্দিষ্ট কক্ষপথের উপর পরিভ্রমণ করে, তারা এলোমেলো পরিভ্রমণ করে না। এবং তিনি আরও বলছেন যে এই যে কেন্দ্রকে ঘুরে অরবিটের উপর ঘূর্ণমান, এরা একটা নির্দিষ্ট নিয়মে ঘুরপাক খাচ্ছে, এরা কোনো বিশৃঙ্খলভাবে ঘুরপাক খাচ্ছে না, এরা নির্দিষ্ট নিয়মে ঘুরপাক খাচ্ছে। এবং এদের অরবিটগুলো হলো কে থেকে কিউ। একটা নিউক্লিয়াসের চারপাশে যে অরবিটগুলো থাকে কে, এল, এম, এন, ও, পি, কিউ পর্যন্ত অরবিট থাকতে পারে। এবং এই যে কে থেকে কিউ পর্যায়ে যে অরবিটগুলোর মধ্যে প্রতিটাতে 2n² সূত্র মেনে চলে। এখানে একটা জিনিস সূত্র প্রকাশ করছেন, যে এই সূত্রটাকে 2n², যেখানে nটা হলো নাম্বার অফ অরবিট এবং 2 হলো কনস্ট্যান্ট আর n হলো নাম্বার অফ অরবিট। যদি সেই হিসাবটা দেখি তাহলে আমরা দেখতে পাই যে এই পৃথিবীতে যেই 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে, সেই মৌলিক পদার্থগুলোর কোনো না কোনোটা, প্রতিটাই এই কোনো না কোনো এই সূত্র মেনে চলে। কোনো না কোনো অরবিটে তাদের ইলেকট্রনের অবস্থান আছে। সেটা হতে পারে পূর্ণ, হতে পারে অপূর্ণ। এখন যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো প্রথম শেলে থাকে 2টি, দ্বিতীয় শেলে থাকে 8টি, তৃতীয় শেলে থাকে 22টি, এইভাবে সর্বশেষ শেলে থাকতে পারে 98টি। শেল যত বাড়বে, যে মৌলিক পদার্থের নাম্বার অফ অরবিট যত বেশি, সেই মৌলিক পদার্থের ইলেকট্রন তত বেশি, আর যার ইলেকট্রন তত বেশি সেই মৌলিক পদার্থ বা এলিমেন্ট তত বেশি শক্তিশালী। সুতরাং এই থিওরির উপর নির্ভর করে আধুনিক ফিজিক্স, আধুনিক পদার্থবিদ্যায় যে এলিমেন্টগুলো চিহ্নিতকরণ, তাদের শক্তির প্রকাশ, তাদের বৈশিষ্ট্য, গুণাবলী এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের সক্ষমতা আমরা মূলত এই যেই স্ট্রাকচার, বোরের অ্যাটমিক স্ট্রাকচার অনুযায়ী আমরা নির্ণয় করতে পারি। আমরা যদি এখানে দেখি একটু যে থিওরিটা, এই যে এখানে নিউক্লিয়াস ফার্স্ট শেলে 2টি, সেকেন্ড শেলে 8টি, থার্ড শেলে 18টি। এইভাবে আমাদের এখানে আছে কটা, কে, এল, এম, এইভাবে ও, পি, কিউ পর্যন্ত অরবিট হতে পারে যদি তার ইলেকট্রনের পরিমাণ বাড়ে। অর্থাৎ প্রতিটি মৌলিক পদার্থেরই যেই ইলেকট্রন আছে, যত ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনগুলা কোনো না কোনো অরবিটে অবস্থান করবেই। অরবিট ছাড়া বিচ্ছিন্নভাবে তারা থাকে না। এখানে আমরা নিউক্লিয়ার স্ট্রাকচারের কতগুলো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, প্রোটন আমরা জানি, তোমরাও ইতিপূর্বে যারা নিশ্চয়ই সবাই বিজ্ঞান বিভাগে পড়ালেখা করেছো এবং 8, 9 বা SSC লেভেলে তোমরা দেখেছো, প্রোটন সবসময় পজিটিভ চার্জ এবং এটা থাকে নিউক্লিয়াসে। এবং এটার মাস হলো 1.67 × 10⁻⁻²4, হ্যাঁ, এবং ডায়ামিটার হলো 10⁻⁻13 সেন্টিমিটার। নিউট্রন প্রোটনের সাথেই কেন্দ্রে অবস্থান করে। নিউট্রন হলো নিরপেক্ষ, এটাই বলা হয় নিরপেক্ষ, এবং এটার মাস ঠিক প্রোটনের সমান, এবং এটার 1.67 × 10⁻24 গ্রাম এজ প্রোটন, সেম মাস, হ্যাঁ, সেম মাস। এবং এই কেন্দ্রের বাইরে থাকে ইলেকট্রন সবসময় আমরা বলছি নেগেটিভ চার্জই হলো আসলে শক্তি। নেগেটিভ চার্জটাই মূলত ইলেকট্রনের শক্তির প্রকাশ ঘটে, এবং এটার মাস নাম্বার হলো 9.11 × 10⁻28 গ্রাম, এবং ডায়ামিটার হলো 4 × 10⁻13 সেন্টিমিটার। সো মোটামুটি আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে আমরা বেসিক যে আইডিয়াটা আছে সেটা আমরা নিয়ে নিলাম। নাও অ্যাটমিক নাম্বার, যেটা আমরা বলছি প্রথমে, যে একটা পদার্থ, একটা এলিমেন্ট, তার ওজন কতটুকু, তার কতটুকু শক্তি হবে, তার কি পরিমাণ বৈশিষ্ট্য হবে, সেটা নির্ভর করবে অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বারের উপর। সুতরাং অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বারটা আমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে। অ্যাটমিক নাম্বার, দ্য নাম্বার অফ প্রোটনস অর পজিটিভ চার্জ নিউক্লিয়াস, অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা যে স্লাইডটা দেখলাম সেখানে আমরা দেখলাম পরমাণুর কেন্দ্রে অবস্থান করে প্রোটন। তো সুতরাং অ্যাটমিক নাম্বার কি? অ্যাটমিক নাম্বার হলো একটা অ্যাটমের নিউক্লিয়াসে কি পরিমাণ প্রোটন অবস্থান করে, কত সংখ্যক
প্রোটন সেখানে আছে, যে পরিমাণ প্রোটনটা সেখানে আছে সেটাই হলো ওই মৌলিক পদার্থের অ্যাটমিক নাম্বার। যেমন নিউক্লিয়াস অফ সোডিয়াম কন্টেন্স 11 প্রোটন। একটা সোডিয়ামের এক পরমাণু সোডিয়ামের কেন্দ্রে নিউক্লিয়াসে 11টি প্রোটন আছে, সুতরাং ওই পদার্থের এই সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হলো 11। বিপরীত দিকে অ্যাটমিক মাস নাম্বার হলো একটা মৌলিক পদার্থের অ্যাটমের কেন্দ্রে কি পরিমাণ প্রোটন এবং নিউট্রন আছে। এই যে নিউক্লিয়াস, protons and neutron, number of protons and neutrons in the nucleus of an atom। একটা অ্যাটমের নিউক্লিয়াসে কি পরিমাণ প্রোটন এবং নিউট্রন অবস্থান করে তার দুইটির যোগফলকে আমরা বলবো অ্যাটমিক মাস নাম্বার। সো আমরা দেখি নিউক্লিয়াস অফ সোডিয়াম কন্টেন্স 11 protons and 12 neutron, so the mass number of sodium is 23. It is very simple but it is very important. আমরা মোটামুটি আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আজকে যতটুকু আলোচনা করলাম, আলোচনার মধ্য থেকে তোমাদের পরীক্ষায় এই কোশ্চেনগুলো আসতে পারে। ডিফাইন অ্যাটম অ্যান্ড মলিকুল, যেটা আমরা আলোচনা করেছি। ডিফাইন এলিমেন্ট অ্যান্ড কম্পাউন্ড, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থের সংজ্ঞা। ডিফাইন অ্যাটমিক নাম্বার অ্যাটমিক মাস নাম্বার উইথ এক্সাম্পল, এটাও আমরা আলোচনা করেছি। স্টেট বোর অ্যাটমিক থিওরি, যেটা আমরা ডিটেলস আলোচনা করেছি। স্টেট রাদারফোর্ড অ্যাটমিক থিওরি, এটাও আমরা বলেছি। ডিফাইন ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন, সেটাও আমরা বলেছি। এবং ডিস্টিংগুইশ বিটুইন অ্যাটম অ্যান্ড মলিকুল, এটা আমরা আলোচনা করি নাই, কিন্তু আমরা সেখানে কতগুলা কথা বলেছি, যেটা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো। সেটা হলো অ্যাটম কি, মলিকুল কি। মলিকুল হলো পদার্থের ক্ষুদ্রতম কণা, অ্যাটম হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মলিকুল রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, কিন্তু অ্যাটম রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। মলিকুলকে যদি আমরা ভাঙি তাহলে অ্যাটম পাই, অ্যাটমকে যদি আমরা ভাঙি তাহলে ইলেকট্রন, প্রোটন পাই। সুতরাং 5টি পার্থক্য আমাদের হয়ে যায়, আমরা সেখান থেকেই 5টা পার্থক্য আমরা তুলে ধরতে পারি। আমরা যা আলোচনা করেছি তার থেকে এই কোশ্চেনগুলো হবে আশা করি, এই কোশ্চেনগুলোর মধ্যেই সাধারণত হয়, এবং আশা করি তোমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার পূর্বে আমরা যা আলোচনা করেছি সেখান থেকে তোমরা তৈরি করে পড়তে হবে, প্রতিনিয়ত চর্চা রাখতে হবে। আশা করি তোমরা এই কোশ্চেনগুলো তৈরি করতে পারবে, অ্যান্সার তৈরি করতে পারবে, এবং অ্যান্সার তৈরি করে তোমরা অধ্যয়ন করবে এবং উপকৃত হবে। তোমরা যদি ফিজিক্স পড়তে হয় আরও বেশি অনেক কিছু, কারণ ফিজিক্স একটা বিশাল বিষয়, একটা মহাসমুদ্র। এই মহাসমুদ্রে ছোটো ছোটো ক্লাস দিয়ে হয়তো অতটা হবে না, সে কারণে তোমাদেরকে বই পড়তে হবে। বই পড়তে হলে তোমাদের জন্য যে বইটা আছে ফান্ডামেন্টালস অফ রেডিওলজিক্যাল ফিজিক্স, এটা মূলত আমারই লেখা। এটা 3rd ইয়ার বাংলাদেশে একটাই বই ফিজিক্সের, বিদেশি অনেক বই আছে, বাট তোমাদের জন্য সহজ হবে সেজন্য সহজ করে বইটা লেখা আছে। 2nd এডিশন মার্কেটে আছে। এটার বইটা 3টা খণ্ড, রেডিওলজিক্যাল ফিজিক্স, রেডিওগ্রাফিক ফটোগ্রাফি অ্যান্ড রেডিয়েশন বায়োলজি, 3 পার্টে বইটা। সুতরাং তোমাদের যেই সেকেন্ড ইয়ারে 2টি সাবজেক্ট, রেডিওগ্রাফিক ফিজিক্স অ্যান্ড ইকুইপমেন্টস, এটা একটা সাবজেক্ট, আরটা হলো রেডিওগ্রাফিক ফটোগ্রাফি। 2টা সাবজেক্টেই একটা বইটাই তোমাদের মোটামুটি সব কিছু পাওয়া যাবে, এবং এটা শাইন মেডিকেলসে নীলক্ষেতে পাওয়া যাবে। আশা করি তোমরা বইটা সংগ্রহ করবে, এবং সংগ্রহ করলে তোমরা উপকৃত হবে। যে কোনো সমস্যা, যে কোনো কোশ্চেন, যে কোনো বিষয় জানতে হলে তোমার সাথে যোগাযোগ করো, তোমার সাথেই থাকো, এবং তোমার সাথে যোগাযোগ করলেই আমাদেরকে পাওয়া যাবে। আশা করি করোনা কাল অতিক্রান্ত হওয়ার পর তোমাদের সাথে সরাসরি দেখা হবে এবং তোমাদের সাথে ক্লাস হবে, সেখানে আমরা বিস্তারিত আরও আলোচনা করার সুযোগ পাবো। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এই পর্যায়ে যা আলোচনা করলাম তা আশা করি তোমাদের কাজে লাগবে। তোমরা যেখানেই থাকো না কেন, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং করোনা মুক্ত থাকো। এখানেই শেষ করছি। খুদা হাফেজ।